কারণ তিনি আর কেউ না, তিনি হলো আমার ভাবি। তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, ওনার সাথে ভাইয়াও আছে। কিন্তু ওইখানে কি হয়েছে সেটা বাবার জন্য গাড়ি থেকে নামলাম। সেখানে অনেক লোকজন থাকার কারণে একজনকে বললাম কি হয়েছে। তখন লোকটি বলতে লাগলো, এই মহিলাটি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটা মিনি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়, এখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আকাশের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে লোকটাকে বললাম, ভাই কথাই আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তাই না? লোকটি বলল, হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি এ কথা বলছেন কেন? আমি বললাম, এমনি বললাম আর কি। তারপর লোকটাও আর কোনো কিছু বললো না, আমি আর কোনো কিছু বলিনি। চুপচাপ ওইখান থেকে গাড়ি করে বাসায় চলে আসলাম। এতক্ষণে অ্যাম্বুলেন্সটা চলে গেছে, যার জন্য রাস্তাটা প্রায় ফাঁকা ছিল। বাসায় এসে দরজার লক খুলে ভিতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে যাব, তখন ফোনটা বেজে উঠতে লাগলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম নীলই কল দিয়েছে। তাই কলটা রিসিভ করে বললাম, হ্যালো। নীলই বলল, সাজ্জাদ তুই কোথায়? আমি বললাম, বাসায় আছি। নীলই বলল, ঠিক আছে তুই বাসায় থাক, আমি এখন আসছি। আমি কোনো কিছু বলার আগে সে ফোনটা কেটে দিল। তাই ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে খাটের উপরে এসে বসলাম। তখনই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি নীলই দাঁড়িয়ে আছে। তাই ওকে ভিতরে আসতে বললাম। নীলই ভিতরে এসে খাটের উপরে বসলো। তারপর আমাকে বলল, ওইদিকে কি হয়েছে, সে খবর কি রাখিস? আমি বললাম, কেন, ওইদিকে আবার কি হয়েছে? নীলই বলল, তোর ভাবি অ্যাক্সিডেন্ট করছে, তুই এটা কি জানিস না? আমি বললাম, ও ওনার কথা বলছিস? ওনাকে তো অ্যাম্বুলেন্সে তোলার সময় আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, আর কিভাবে দুর্ঘটনা হয়েছে সেটাও আমি জানি, তোকে কষ্ট করে আর বলা লাগবে না। নীলই বলল, তাহলে তোর মুখে কোনো চিন্তার ভাব নেই কেন? আমি বললাম, ওনার জন্য আমি কেন চিন্তা করব? উনি আমাকে যে ওনার ব্যাপারে আমাকে চিন্তা করতে হবে। আজকে যা হয়েছে এটা হলো ওনার প্রাপ্য শাস্তি। নীলই বলল, সেটাও এক প্রকার ঠিক বলছিস। যা এসব কথা না হয় বাদ দিলাম, তুই অফিস শেষে কোথায় গিয়েছিলি? আমি বললাম, ওই নীলার সাথে ঘুরতে গিয়েছিলাম। নীলই বলল, কেন, আবার পছন্দ করিস নাকি? আমি বললাম, আরে না, সেসব কিছু না, এমনি বন্ধু সম্পর্ক আমাদের। নীলই বলল, ভালোভাবে বুঝে কথা বলিস কেমন? নীলার ব্যবহারগুলো আমার সুবিধার মনে হচ্ছে না। আমি বললাম, সেম সমস্যা আমারও, ওর গায়ে পড়ার স্বভাব প্রচুর, সবার সাথে এমন করে নাকি? নীলই বলল, আরে না, নীলা ওরকম মেয়ে নাম। আমার জানা মতে ছেলেদেরকে ও তেমন বেশি পাত্তা দেয় না, আর ছেলে বন্ধু মানে শুধু তুই আছিস, তাছাড়া আর কেউ নেই। এবং তোর সাথে যেমন ব্যবহার করে অন্য কারোর সাথে এমন ব্যবহার ও কখনো করেনি। আমি বললাম, ও। নীলই বলল, আচ্ছা থাক, আমাকে বাসায় যেতে হবে, অনেক কাজ আছে। আমি বললাম, ঠিক আছে, আসুন আমিও বাহিরে যাব, চল তাহলে দুইজনে একসাথেই যাই। নীলই বলল, চলো। তারপর আমি আর নীলই বাসার বাহিরে এলাম। নীলই চলে গেল ওর বাসায়, আমি চলে গেলাম রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনার শেষ করে বাসায় এলাম। তখন নীলা কল দিল, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। পরে কখন যে ঘুমিয়ে গেছি কোনো কিছু মনে নেই। এভাবে কাটতে লাগলো আমার দিনকাল। চলে গেল 3টা মাস। এই 3 মাসে নীলার সাথে আমার অনেক বন্ধুত্ব হয়ে গেছে। তাছাড়া নীলার বাসার লোকজনের সাথেও খুব ভালো একটা পরিচয় হয়ে গেছে। বর্তমানে ভাবির অবস্থা তেমন ভালো না, তার একটা পা পুরো অকেজো হয়ে গেছে, যার জন্য ভালো করে হাঁটতে পারবে না কখনো। এখন আমার পরিবারও আর আমার কাছে আসে না, না এলে আমার ভালো, কারণ তাদের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আজকে 3 তারিখ, কালকে নীলার জন্মদিন। ওর বাসায় একটা পার্টি দিয়েছে, সেখানে আমাকে যেতে বলছে। ও চকলেট খুব পছন্দ করে, তাই তার জন্য 1 বক্স চকলেট কিনলাম। কালো একটা শাড়ি কিনলাম। পরের দিন অফিস শেষ করে বাসায় এলাম। তারপর রেডি হয়ে নীলার জন্মদিনের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে গাড়ি নিয়ে আসিনি, পায়ে হেঁটে হেঁটে নীলাদের বাসার সামনে যাচ্ছি। একটু পর নীলার